বিশ্বের প্রাচীনতম চাপ প্রয়োগের হাতিয়ারগুলোর মধ্যে একটি হলো সমুদ্র অবরোধ। The British Admiralty planned to resort to a strategy that had worked wonders in the past, the naval blockade. From around 1912 on, under the leadership of First Lord of the Admiralty Winston Churchill, the distant blockade was adopted. এমন এক হাতিয়ার যা কখনো কখনো একটি দেশকে শ্বাসরুদ্ধ করে ফেলতে পারে, তবে কাগজে কলমে পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না। اگر محاصره رو رها نکنند حتما تردد در تنگه خلاصه محدود خواهد شد. যাতায়াতের সব রাস্তা বন্ধ, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। আর এখানেই তৈরি হয়েছে দ্বন্দ্ব, সন্দেহ। প্রত্যাশা অনুযায়ী অবরোধ কি আদৌ কাজে দেবে? প্রথম দৃষ্টিতে ইরানের উপর সমুদ্র অবরোধ একটি চিরায়ত সামরিক কৌশল বলে মনে হতে পারে, কিন্তু যখন ভূগোল, অবকাঠামো এবং বৈশ্বিক জ্বালানি বাজারের বাস্তবতা একত্রিত হয়, তখন এই কৌশলটি কার্যকর পদক্ষেপের চেয়ে বেশি ব্যয়বহুল জুয়ায় পরিণত হয়। এমন এক জুয়া যা একটি দেশ ছাড়িয়ে সমগ্র বৈশ্বিক শৃঙ্খলাকে প্রভাবিত করতে পারে। ইরানের ৮৫০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে, যার মধ্যে দক্ষিণে প্রায় ১৬০০ কিলোমিটার সামুদ্রিক সীমান্ত, উত্তরে প্রায় ১০০০ কিলোমিটার জলসীমান্ত এবং ৬০০০ কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে। এই বিশাল ভৌগোলিক বিস্তৃতি শুধু প্রাকৃতিক সুবিধাই এনে দেয়নি, একই সাথে এটি বহু স্তরীয় সরবরাহ ব্যবস্থার সুবিধাও করে দিয়েছে। এই ভৌগোলিক সুবিধার কারণে ইরানের আমদানি রপ্তানি শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নয়। দেশটির বাণিজ্য পরিকাঠামো দক্ষিণের বন্দরগুলো ছাড়াও ২০টিরও বেশি স্থলপথে সক্রিয়। মধ্য এশিয়া ও ককেশাসগামী স্থলপথ থেকে শুরু করে ইউরোপীয় বাজারের সাথে সংযোগ স্থাপনকারী করিডোর পর্যন্ত এর বিস্তৃতি। کریدورمون اگه چین کالایی بخواد بیاد به ایران میتونه راحت از دو طریق اینچه برون و طریق سرخ و حتی از طریق دریای خزر بیاد به قزاقستان و بیاد به بندر انزلی و بیاد به امیرآباد. یعنی یکی بخواد از چین وارد بشه و میتونه وارد کشورمون و برعکس صادرات ما بیشتر میتونه از همین طریق شکل بگیره. জ্বালানি খাতেও ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ইরান অতীতে পারস্য উপসাগরের বাইরে অনানুষ্ঠানিক এবং গোপন পথের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে তার তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে। এই পরিমাণ তেল রপ্তানি সমুদ্রে তেল রপ্তানির সমতুল্য বলে অনুমান করা হয় এবং সেটা আজকের দামে বাজারে সরবরাহ করা সম্ভব। এছাড়াও প্রতিবেশী দেশগুলোতে তেলজাত পণ্য পরিবহনের স্থলপথগুলোও এই বিকল্প নেটওয়ার্কের অংশ, যে পথগুলো কিছু ক্ষেত্রে সমুদ্র পথের তুলনায় পরিবহনের সময় অর্ধেকে কমিয়ে আনে। অপরদিকে নৌ অবরোধের পরিকল্পনা তখনই যৌক্তিক হয় যখন অবরোধকারী পক্ষের নিজের কোনো বড় ক্ষতি হয় না। কিন্তু এখানে পরিস্থিতি ঠিক উল্টো। উত্তেজনা বাড়তে থাকায় এবং হরমুজ প্রণালী ও বাব আল মান্দাব ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়ায় বিশ্বের অনেক বড় বড় জাহাজ কোম্পানি পারস্য উপসাগরীয় বন্দরগুলোতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। সংকট শুরুর প্রথম দিকে এই অঞ্চলে প্রায় ৪,৭০,০০০ TEU ধারণ ক্ষমতা সম্পন্ন অন্তত ১৩৮টি কন্টেনার জাহাজ আটকা পড়ে। MSC এবং CGM এর মতো বড় সংস্থাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে তাদের জাহাজের গতিপথ পরিবর্তন করতে বা স্থগিত করতে হয়েছে। Closing the strait has just cut off a major source of supply of natural resources, so energy resources and
fertilizer and metals and sulfur, other products, helium gas that the global economy desperately need. এই ব্যাঘাত শুধু জাহাজ থামার মধ্যেই সীমাবদ্ধ নয়। জেবেল আলী, দাম্মাম এবং আবুধাবির মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে জাহাজ চলাচল কমে গেছে। এমনকি পারস্য উপসাগরের বাইরের বিকল্প বন্দরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। উদাহরণস্বরূপ ওমানের সালালা বন্দর, যার বার্ষিক ধারণ ক্ষমতা প্রায় ৬০ লক্ষ TEU, তাদেরকে একটি বিকল্প প্রস্তাব করা হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে দেখা গেছে এই পথগুলো নিরাপত্তাহীনতা থেকে মুক্ত নয়। ফলে শিপিং কোম্পানিগুলো শুধু বাড়তি খরচেরই সম্মুখীন হয়নি, একই সাথে লজিস্টিক সুবিধার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে এই সংকটের ধারাবাহিক প্রভাব বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য বাজারেও পড়েছে। বিশ্বের তেলের একটি উল্লেখযোগ্য অংশ চলাচল করে হরমুজ প্রণালী দিয়ে। ফলে এখানে জাহাজ চলাচলে যে কোনো ধরনের ব্যাঘাত তা দ্রুত তেলের দামেও প্রভাব ফেলে। But the drop in global supply during the Strait's closure has driven up the price of oil to over $100 a barrel at its peak, up from about $70 a barrel before the war. পরিবহন, উৎপাদন সব মিলিয়ে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য চূড়ান্তভাবে ভোক্তাকেই সহ্য করতে হয়। ভোক্তারা হয়রানি হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কিছু রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরাও এমন মূল্য বৃদ্ধির সমালোচনা করেছেন। Okay, so yesterday we just came off the biggest 1 week increase that we haven't seen since the Gulf War, followed yesterday by the biggest 1-day decline that we haven't seen since the Gulf War in the 90s. So we have been all over the place. প্রকৃতপক্ষে মূল বিষয়টি হলো নৌ অবরোধ তখনই কার্যকর হয় যখন তা বাণিজ্যের প্রবাহকে থামিয়ে দিতে পারে। কিন্তু ইরানের ক্ষেত্রে রপ্তানি বন্ধ তো হয়নি, বরং ইরান বিকল্প বাণিজ্য রুট খুঁজে নিয়েছে এবং শত্রুপক্ষের উপর চাপ বাড়িয়েছে। অন্য কথায় ইরান তার বিশাল ভৌগোলিক অবস্থান এবং বিকল্প পথ ব্যবহার করে চাপ সামাল দিতে পারবে, কিন্তু বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কে বিঘ্ন ঘটলে তার শত্রুকে কঠিন চাপ ও অনিশ্চয়তার মুখে ফেলবে। Oh, I think this is probably one of the most serious moments we've seen in global shipping since the 60s when the Suez closed during the Six-Day War. We're seeing right now a trickle of traffic coming through the Strait of Hormuz, and more importantly, that disruption is going to start hitting the ports in Europe any day now. এ কারণেই কিছু বিশ্লেষক ইরান বিরোধী সমুদ্র নিষেধাজ্ঞাকে ইরানের শত্রুদের জন্য নিজের পায়ে নিজে কোড়াল মারা হিসেবে বর্ণনা করেছেন। কারণ এটাকে ভূরাজনৈতিক হাতিয়ার বলে মনে হলেও বাস্তবে এতে অন্য যে কোনো কিছুর চেয়ে বিশ্ব অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে।